নমো নমঃ। আপনাদের প্রত্যয়ের দেখুন যেগুলো আলোচনার বিষয়, সেগুলোর মধ্যে আমরা কৃত্য প্রত্যয় কিন্তু আগের দিন করিয়েছি। আজকে বেশ কিছু প্রত্যয়, খুব কমন প্রত্যয় কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যয়, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, প্রথমে রয়েছে আমরা ত এবং তবতু, এই দুটো প্রত্যয় নিয়ে প্রথমত আলোচনা করব। তো তবতুকে দেখুন, এটা মাথায় রাখবেন যে ত এবং তবতু প্রত্যয়কে একত্রে কি বলা হয়? নিষ্ঠা প্রত্যয় বলা হয়। ঠিক আছে, তো এটা মাথায় রাখবেন যে অনেক সময় জিজ্ঞাসা করে না যে নিষ্ঠা প্রত্যয়ের অন্তর্ভুক্ত কোন প্রত্যয়গুলি, বা তবতু এই দুটিকে একত্রে কি প্রত্যয় বলা হয়? তো নিষ্ঠা প্রত্যয় বলা হয়। এবার দেখুন, আমরা এটা নিয়মে যাওয়ার আগে আমরা যাব যে তপ্রত্যয়ন্ত শব্দ কীরকম যাওয়া, মানে এগুলো তো দেখবই। মূলত যে বিষয়বস্তু সেটা কি বলা হচ্ছে দেখুন, তপ্রত্যয়ের ক্ষেত্রে বলছে সাধারণত অতীতকালে এই দুটি প্রত্যয় ব্যবহৃত হয়। তাহলে যখন অতীতকালে কোনো বাক্য গঠন হয় তখন কি হয় যে এটা কিন্তু কি হয় যে দুটি প্রত্যয় ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে দেখুন প্রথমে রয়েছে ত এর ত, মানে কি পড়ে থাকে দেখুন, কয়ে তয়ের ত পড়ে থাকে শুধু, আর তবতুর তবৎ পড়ে থাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য ত আর তবৎ। সেকেন্ডে বলছে দেখুন কর্মবাচ্য ভাববাচ্যে ত হয়। তাহলে কর্মবাচ্য কি, ভাববাচ্য কি, এটা আপনারা জানেন। তাহলে কর্মবাচ্য এবং ভাববাচ্যে কী বলছে? ত প্রত্যয় মূলত হয়। কর্মবাচ্যে দেখুন বলছে রামেণ রাবণ হতঃ, দেখুন হাতাতে হয়ে গেছে, হতঃ, মানে এখন হন্তিটা কি করা হচ্ছে? হতঃ যদি করে দেওয়া হয়, হতঃ মানে হ ত বিসর্গ করে দেওয়া হয়, তার প্রত্যয় এই যে ত প্রত্যয় অনুযায়ী হচ্ছে। ঠিক আছে, মানে যদি বলে দিই যে পঠতি, ধরুন যদি বলি রামঃ পুস্তকং পঠতি, এটা না করি, বা কর্মবাচ্য অনুযায়ী করেছি যে রামেণ পুস্তকম। ঠিক আছে, এবার দেখুন পঠতিটা কী হবে? পঠতঃ এরকম হয়ে যাবে। ঠিক আছে, তাহা বিসর্গ। ভাববাচ্য দেখুন রামেণ হসিতম, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কর্ম নেই, ভাববাচ্যে কর্ম থাকে না, এটাই নিয়ম। গমনার্থক ধাতু ও অকর্মক ধাতু প্রভৃতিতে কর্মবাচ্যে ত প্রত্যয় হয়। তাহলে দেখুন কী কী অর্থে হয় বলছে, যদি গমন অর্থ বোঝায় এবং অকর্মক ধাতু যদি হয় তাহলে কর্তৃবাচ্যেও কিন্তু ত প্রত্যয় ব্যবহার হয়। তাহলে কর্মবাচ্যে দেখুন হয়, কিন্তু কি বলছে? কর্তৃবাচ্যেও হয়, কিন্তু নিয়মটা কি বলছে? যে গমনার্থক ধাতু থাকতে হবে এবং অকর্মক ধাতু প্রভৃতি যদি থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে সেটা বলা হয়ে থাকে। আচ্ছা, যেমন হচ্ছে রামঃ বনঙ্গতঃ, দেখুন এখানে ব্যবহার করা হয়েছে। আর কি বলেছে? তবতু প্রত্যয় কেবল কর্তৃবাচ্যে কর্তার লিঙ্গ বচন বিভক্ত অনুসারে ব্যবহৃত হয়। এটা মাথায় রাখতে হবে যে তবতু যে প্রত্যয় রয়েছে, দেখুন তবতু প্রত্যয় সম্পর্কে বলা হচ্ছে যে তবতু প্রত্যয় কী হয়? যে কেবল কর্তৃবাচ্যে ব্যবহৃত হয় এবং কর্তার লিঙ্গ বচন এবং বিভক্তি অনুযায়ী ব্যবহৃত হবে। তবতু প্রত্যয়ান্ত শব্দ পুংলিঙ্গে ও ক্লীবলিঙ্গে শ্রীমৎ স্ত্রীলিঙ্গের নদী শব্দের মতো হয়। তাহলে কার, মানে তবতু শব্দ যখন প্রয়োগ করব তখন আমরা দেখতে পাচ্ছি পুংলিঙ্গ ক্লীবলিঙ্গে কী হচ্ছে? আমরা শ্রীমৎ শব্দের মতো ব্যবহার করব এবং স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো ব্যবহার করব, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, এবার দেখুন অতীতকালে সকর্মক ধাতুর উত্তর ত প্রত্যয় হয়। যখন অতীতকাল হয়, যখন সকর্মক ধাতু বোঝাবে, কমপ্লিট কোনো কী হচ্ছে সেন্টেন্স বোঝাবে, মানে কর্মটা কমপ্লিট বোঝাবে, সেখানে কি হচ্ছে? ত প্রত্যয় হবে। কর্মবাচ্যে ত প্রত্যয় নিষ্পন্ন শব্দের কর্মের বিশেষণ, অতএব কী বলছে? কর্মের লিঙ্গ বিভক্তি বচন প্রাপ্ত হয়। তাহলে আমরা দেখছি কর্মবাচ্যে ত প্রত্যয় নিষ্পন্ন শব্দের কী হচ্ছে? শব্দ কর্মের বিশেষণ, অতএব মানে এখানে মূলত ধরুন কী বলতে যাচ্ছি, মানে কর্মবাচ্যে ত প্রত্যয় নিষ্পন্ন শব্দ, যখন ত প্রত্যয় নিষ্পন্ন শব্দ হবে কর্মবাচ্যে, তখন সেটা কী হচ্ছে? কর্মের বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। অতএব কর্মের লিঙ্গ বিভক্তি বচন প্রাপ্ত হয়। ত প্রত্যয়ান্ত পদগুলি সমাপিকা ক্রিয়ার মতো ব্যবহৃত হয়। কি কার মতো ব্যবহার হয় দেখুন, বলছে পুংলিঙ্গের নর শব্দের মতো। ঠিক আছে, আমি দেখুন হয়তো 4-5টা প্রত্যয় একসাথে করে দেবো, কিন্তু আপনারা একটু কেটে কেটে দেখবেন যে 2-3 দিন একটু সময় ধরে, কারণ হচ্ছে যে একটু বোঝার বিষয় আছে, যেহেতু ডিটেলিংটা দেখুন একটু বেশি এখানে। তাহলে কী বলছে, কী কী শব্দের মধ্যে কী কী রূপ আর কি কোন কোন লিঙ্গের মধ্যে সেটা প্রতিভাত হচ্ছে দেখুন। পুংলিঙ্গে কি বলছে? ছাত্রে, না দেখুন এখানে বলেই দিচ্ছে পুংলিঙ্গের নর শব্দের মতো হবে। ঠিক আছে, স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো, ক্লীবলিঙ্গে ফল শব্দের মতো হবে।
তাহলে পুংলিঙ্গে দেখুন বলা হচ্ছে ছাত্র ছাত্রেণ গ্রন্থ পঠিত, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কিন্তু পুংলিঙ্গ অনুযায়ী হলো ছাত্রেণ গ্রন্থৌ পঠিতৌ, ঠিক আছে, ছাত্রেণ গ্রন্থাः পঠিতাः। তাহলে পুংলিঙ্গ ছাত্র শব্দ দেখুন করেছে ছাত্রেণ নারীণার মতো। আচ্ছা, স্ত্রীলিঙ্গে দেখুন বলছে মায়া নদী দৃষ্টা। তাহলে দেখুন দৃষ্ট বলা হয়নি, কিন্তু দৃষ্টা বলা হয়েছে। দৃষ্ট মনে হচ্ছে পুংলিঙ্গে হয়ে যেত, ঠিক আছে, কিন্তু এখানে দৃষ্টা যে বিষয়টা সেটা কিন্তু মানে আগেরটাও যদি দেখি এখানে মূলত ব্যবহার করা হচ্ছে দেখুন এই পঠিত শব্দের ক্ষেত্রে, হ্যাঁ, পঠিত শব্দ যেহেতু প্রত্যয়, তাহলে পঠিতঃ পঠিতৌ পঠিতা মানে নরঃ নরৌ নরা, সেহেতু পঠিতঃ পঠিতৌ পঠিতা এখানে করা হয়েছে, ঠিক আছে। আবার দেখুন এখানে দৃষ্টর ক্ষেত্রে করা হয়েছে কি দৃষ্টা দৃষ্টে দৃষ্টাः, কারণ কি লতা লতে লতা, এই অনুযায়ী করা হয়েছে। আবার ক্লিবলিঙ্গে দেখুন তে বনম দৃষ্টম, তে বনে দৃষ্টে, তে বনা তেন বনানি দৃষ্টানি, কেন ফলম ফলে ফলানি, ঠিক আছে। বেশ, এবার দেখুন আরও বলা হচ্ছে শ্লিষ সি স্থা আস বস জন রুহ জ্রি, এই কয়টি ধাতু আছে। এই কয়টি ধাতু কি বলছে উপসর্গ যোগে সকর্মক হলেও, মানে উপসর্গ যোগ থাকবে এবং সেটা সকর্মক যুক্ত হলেও বলছে এদের উত্তর কর্তৃবাচ্যে অতীতকালে ত প্রত্যয়, এবং কর্তৃবাচ্যে ত নিষ্পন্ন শব্দ কর্তার বিশেষণ, অতএব কর্তার বিভক্তি ও বচন প্রাপ্ত হয়। এখানটা একটু বুঝুন ভালো করে দেখুন। তাহলে এই ধাতুগুলো তো আমরা পেয়ে গেলাম, মানে মূলত এই ধাতুগুলো পেলাম। তারপর হচ্ছে এই কয়টি ধাতু উপসর্গ যোগে, যখন উপসর্গের যোগ থাকবে সকর্মক হলেও এদের উত্তর কর্তৃবাচ্য, কর্তৃবাচ্যে অতীতকালে ত প্রত্যয় হয়, ঠিক আছে। তাহলে কর্তৃবাচ্যে কী হচ্ছে এইসব শব্দের যুগে ত প্রত্যয় হবে, এবং কর্তৃবাচ্যে ত নিষ্পন্ন শব্দ কর্তায় বিশেষণ, অতএব কর্তার বিভক্তি বা বচন প্রাপ্ত, মানে কর্তা অনুযায়ী চলবে। বেশ, এখানে দেখুন কি বলা হচ্ছে সেহেতু শিশুঃ সজ্জাম অধিশয়িতঃ, তাহলে এখানে কর্তা অনুযায়ী হলো, ঠিক আছে। শিশুঃ সজ্জাম অধিশয়িতঃ, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পেলাম যে যে কর্তৃবাচ্য পেলাম, এবং কর্তৃবাচ্য দেখুন সয়াতি হওয়া উচিত ছিল, যে শিশু সজ্জাম অধিশয়তি, কিন্তু এখানে সয়িতা কেন করা হলো, কারণ ত প্রত্যয় ব্যবহার করতে হলো, ঠিক আছে, ত বিসর্গ করে দেওয়া হলো। রাম বনম অধ্যুষিতঃ লক্ষ্মণঃ রামম অনুজাতঃ প্রভৃতি। আর কি বলছে যে সকর্মক ও অকর্মক সমস্ত প্রকার ধাতুর ভাববাচ্যে ত প্রত্যয় হয়, এবং ভাববাচ্যে ত প্রত্যয় নিষ্পন্ন শব্দগুলি ক্লিবলিঙ্গ হয় এবং ফল শব্দের মতো হয়। প্রয়োগকালে কি বলছে, যেমন বালকেন রুদিতম তেন মৃতম ত্বয়ি সুপ্তম। তাহলে এখানে দেখুন বলছে সকর্মক অকর্মক সমস্ত প্রকার ধাতুর ভাববাচ্যে কী হয়ে যায়, যখন ভাববাচ্য বোঝাবে মানে কি মাঝে কর্ম থাকবে না, ঠিক আছে, তখন সেক্ষেত্রেও ত প্রত্যয় হয়। ভাববাচ্যে ত প্রত্যয় নিষ্পন্ন শব্দ ক্লিবলিঙ্গ হয়। তাহলে ক্লিবলিঙ্গই হচ্ছে দেখুন বলছে যে কি যখন এইখানে কিন্তু ভাববাচ্যে কিন্তু ক্লিবলিঙ্গ করতে হবে, মানে কিন্তু এখানে পুংলিঙ্গ করা যাবে না, সেখানে তখন রুদিতাহ করা হয়নি, রুদিতম করা হয়েছে, ঠিক আছে। বেশ, এবারে দেখুন তাহলে হলো যে ভাববাচ্যে ত প্রত্যয় নিষ্পন্ন শব্দ ক্লিবলিঙ্গ হয় এবং ফল শব্দের মতো রূপ হয়। তাহলে বালকেন রুদিতম, দেখুন এখানে মাঝে কর্ম নেই, তেন মৃতম ত্বয়ি সুপ্তম এরকম হয়ে গেল, রূপটা এরকমই চললো। আচ্ছা, এরপরে দেখুন বলা হচ্ছে যে মতি বুদ্ধি পূজার্থেভ্যশ্চ, এই সূত্রানুসারে কি বলছে ইচ্ছার্থক, যদি ইচ্ছা অর্থ বোঝায়, জ্ঞান অর্থ বোঝায়, জ্ঞানার্থক, পূজার্থক, পূজার্থক কী কী ধাতু পড়ে না মন বুধ পুজ, তিনটে ধাতুকে নির্দেশ করা হয়েছে এখানে, ঠিক আছে। যে পূজার্থক মন বুধ পুজ ধাতুর উত্তর কি বলছে বর্তমানে ত প্রত্যয় হয়, এবং এদের কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি হয়। কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তির আপনাকে উদাহরণ জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে, তখন এই উদাহরণ কিন্তু দেবে যে সাহি রাজ্ঞাং পূজিতঃ রাজ্ঞাং বুদ্ধিঃ সতাং মতমিতি। আর একটা নিয়ম কি বলা হচ্ছে, যখন ত ও তবতু প্রত্যয় নিষ্পন্ন শব্দ সমাপিকা ক্রিয়ার মতো প্রযুক্ত না হয়ে কেবল বিশেষণ রূপে প্রযুক্ত হয়, তাহলে কি বলছে যখন তবতু প্রত্যয় কি হচ্ছে তবতু ও ত প্রত্যয় নিষ্পন্ন শব্দ কী হবে সমাপিকা ক্রিয়ার মতো প্রযুক্ত না হয়, সমাপিকা ক্রিয়ার মতো প্রযুক্ত না হয় কী হচ্ছে কেন তো বিশেষণ রূপে প্রযুক্ত হবে, ঠিক আছে, তখন সেটা হবে দেখুন তখন বিশেষ্যের লিঙ্গ বিভক্তি বচন প্রাপ্ত হয়। যেমন এখানে দেওয়া হচ্ছে অধীতবান ছাত্র, তাহলে দেখুন এখানে
ছাত্র কি হয়েছে অধীতবান, মানে ছাত্র তার যে পাঠটি পড়ছিল, যে বিষয়টা পড়ছিল সেটা পড়া হয়ে গিয়েছে, সেই জন্য বলা হচ্ছে ছাত্র অধীতবান, অধীতবন্তম ছাত্রম, অধীতবতা ছাত্রেণ। ঠিক আছে, এইভাবে বলা হচ্ছে যে লিঙ্গ অনুসারে কিন্তু এখানে কিন্তু করা হলো। দেখুন ছাত্র ছাত্রম, এখানে অধীতবন্তম করা হয়েছে, অধীতবতা ছাত্রেণ। তো এরকম কিন্তু আমরা রূপগুলো দেখছি। এবার এখানে দেখুন ছোটোখাটো নিয়মগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখবেন, কিন্তু মূলত এখান থেকে রূপগুলো কীভাবে তৈরি হচ্ছে এগুলো দেখে নেবেন, যে ত প্রত্যয়ান্ত হয়ে মূল যে ধাতু এখান থেকে কীভাবে কী রূপ, এগুলো একটু মুখস্থ করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখার বিষয়, এটা উপায় নেই কোনো কিছু, তাহলেও দেখুন মোটামুটি হয়ে যাবে। তাহলে ত প্রত্যয়টা দেখে নেবেন, তার সঙ্গে তবত প্রত্যয়টাও দেখে নেবেন। ঠিক আছে, এমন কোনো কিছু কঠিন নেই। আচ্ছা, এরপরে দেখুন 3 বলে একটি প্রত্যয় আছে। 3 প্রত্যয় কি বলছে, ভাব বাচ্চে ধাতুর উত্তর 3 প্রত্যয় হয়, এবং 3 প্রত্যয় কি পড়ে থাকে, শুধুমাত্র তি পড়ে থাকে, তয় হ্রস্বই। ঠিক আছে, জ্ঞাতি শব্দ ছাড়া 3 প্রত্যয়ান্ত শব্দ স্ত্রীলিঙ্গ এবং মতি শব্দের মতো রূপ হয়। মতি শব্দ যেরকম চলে, মতি মতি মতয়, তো সেই রকম রূপটাই আপনাদের চলবে। ঠিক আছে, তো জ্ঞাতি শব্দ ছাড়া, মানে জ্ঞাতি এই শব্দটা ছাড়া কী বলছে, 3 প্রত্যয়ান্ত শব্দ স্ত্রীলিঙ্গ ওর কী হচ্ছে, মতি শব্দের মতো রূপ হবে। যেমন এই উদাহরণগুলো জাস্ট মনে রাখবেন। ঠিক আছে, এখানে কিন্তু বেশি কিছু মনে রাখার দরকার নেই। যেমন ভ্রম যুক্ত 3, ভ্রান্তি, সম শান্তি, ঋদ্ধ ঋদ্ধি, সিদ্ধ সিদ্ধি, স্থা স্থিতি, যুজ যুদ্ধি, যুজ ইষ্টি, বুধ বুদ্ধি, গৈ গ্লানি, वृद्ध वृत्ति, जन जाति, शमशांति, मन मति, हा हानि, सृज सृष्टि, स्मृ स्मृति, ভি ভীতি, মুচ মুক্তি। এইভাবেই যে বাকিগুলো রয়েছে দেখুন, একটু দেখে নেবেন। ঠিক আছে, 3 প্রত্যয়ান্ত যে ধাতুগুলো যে ব্যবহার হচ্ছে এবং সে প্রয়োগে কী হয়ে যাচ্ছে, রূপটা কীরকম হচ্ছে সেটা একটু দেখে নেবেন। কারণ দেখুন এর থেকে বেশি ডিটেলে আমরা যাচ্ছি না, কারণ হচ্ছে এইগুলো থেকেও হয়তো আরও নিরসন করা যায়, যে আরও ভালোভাবে বোঝা যাবে। কিন্তু কী হচ্ছে যে আমাদের বোঝা তো অবশ্যই ঠিক আছে, কিন্তু দেখুন পরীক্ষার সময় কী হচ্ছে, পরীক্ষার দৃষ্টিতে পড়া উচিত আমাদের, যে যেভাবে প্রশ্ন আসবে তাতে হচ্ছে যদি মানে একটা প্রত্যয়ের পেছনেই যদি আমরা মানে গভীর অধ্যয়ন করি, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু নাম্বারের মার্কিংটা কমে যাবে। তো যাই হোক, আমি এখন আপাতত বলে দিচ্ছি, তারপরেও যদি কোনো অসুবিধা হয় তখন আমি এটা ডিটেলিং করে দেবো আরও। দেখুন বলছে ত প্রত্যয়ান্ত শব্দ জানা থাকলে সেই শব্দে ই কার দিলেই তি প্রত্যয়ান্ত শব্দ গঠন হয়। ঠিক আছে, এই যে তি কয়ে তয় হর্ষি, যেটা 3-এর যেটা, তাহলে তখন গমযুক্ত ত গতি, এই যে গতি শব্দ বলুন, মানে আপনাকে জিজ্ঞেস করে নেবে যে সুপ্তি গতি, এরকম জিজ্ঞেস করে নিতে পারে, মতি এ শব্দ কোন প্রত্যয় হয়েছে। ঠিক আছে, এরকম ধরনের প্রশ্ন হবে, বা এর মধ্যে 3 প্রত্যয় হয়েছে না ত্বাচ প্রত্যয় হয়েছে না নিপ প্রত্যয় হয়েছে, এরকম দেবে। ঠিক আছে, বেশ। এবার দেখুন খুবই ইম্পর্টেন্ট দুটি প্রত্যয়, একটা হচ্ছে ত্বাচ, একটা হচ্ছে ল। এটা বেশিরভাগ ক্ষেত্রে আপনারা করেছেন, এবং এখানে দুটো নিয়ম আমরা এখানে রয়েছে, সে দুটো নিয়ম কিন্তু দেখে নেব, খুবই সহজ। বলছে একাধিক অর্থাৎ উভয় ক্রিয়া এক কর্তায় যুক্ত হলে পূর্বে যে ক্রিয়াটি সম্পন্ন হয়েছে তার উত্তর ত্বাচ প্রত্যয়। মানে দেখুন একটাই ক্রিয়া, মানে আমি ধরুন যদি বলি যে আমি সকালে ব্রাশ করছি, বা সকালে মুখ প্রক্ষালন করছি, মুখ ধুচ্ছি, ব্রাশ করছি, মানে চা পান করছি। ঠিক আছে, এই যে এতগুলো বলে দিলাম, কিন্তু যদি এইগুলো, তাহলে আমি তো কর্তা একটাই, কিন্তু ক্রিয়া আমার অধিক, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, তার উত্তর ত্বাচ প্রত্যয় হবে। এবং ত্বাচ প্রত্যয় দেখুন ত্বা পড়ে থাকে। ঠিক আছে, তাহলে আমি যখন বললাম যে अहम प्रातः उत्थाय दन्तधावनं कृत्वा मुख प्रक्षालनं कृत्वा, এরকমভাবে বলছি, দন্তধাবनं कृत्वा চায়ম পিবামি। ঠিক আছে, তাহলে এরকম যে হচ্ছে ত্বা দেখুন, যে মানে আমরা ইউজ করলাম এখানে। তাহলে এখানে বলা হচ্ছে মনে রাখতে হবে ত প্রত্যয়ান্ত শব্দের নিচে ব এবং আ যোগ করলে সাধারণত ত্বাচ প্রত্যয়ান্ত শব্দ যোগ হয়, তাহলে সহজভাবে মনে রাখবেন ত্বাটা হয়। ঠিক আছে, তাহলে গমযুক্ত ত্বা, দেখুন গমযুক্ত ত্বা কী ছিল, গত, কিন্তু গমযুক্ত ত্বা যদি করি তাহলে গত্বা, এরকম হচ্ছে। ঠিক আছে, আজ কি বলছে, ত্বাচ প্রত্যয় যে অর্থে ব্যবহৃত হয় লব প্রত্যয় সেই অর্থেই ব্যবহৃত হয়, তাহলে দুটোই কি বলছে, তাহলে মূলত
ঘুরিয়ে ফিরিয়ে ব্যাপারটা একই হলো, যে দেখুন যে ক্রিয়ার কর্তা যদি একই হয়, বহু ক্রিয়া রয়েছে কিন্তু কর্তা যদি একজন হয়, ঠিক আছে, এটাই তো মূল মানে বিষয়। তাহলে এখানেও বলছে সে লব প্রত্যয়, একই প্রত্যয়, লব প্রত্যয় মানে সে একই অর্থে প্রযুক্ত হয়, কিন্তু বলছে এখানে কি নয় ছাড়া পরা প্রবৃত্তি অব্যয়। মানে দেখুন 20টি অব্যয় রয়েছে আমাদের, যেগুলো অনেকে আবার 22টা মনে করে, ঠিক আছে। বাইরে যখন পরীক্ষা দেবেন দেখবেন যে তখন কিন্তু বাইরে বলতে হয়তো যদি বিহারে পরীক্ষা দেন, ঝাড়খণ্ডে পরীক্ষা দেন, অনেকে এরা যে বইয়ের মান্যতা অনুযায়ী 22 প্রকার মনে করে, ঠিক আছে। তো যাই হোক 22 হোক 20 হোক, তো এখানে বলছে নাই ছাড়া পরা প্রবৃত্তি অব্যয়, নমস আবিস প্রবৃত্তি অব্যয় আগে থাকলে ও তাদের সঙ্গে সমাস হলে ত্বাজ প্রত্যয় বা ত্বাজ স্থানে লব হয়। তাহলে সহজ কথা হচ্ছে, যদি আগে অব্যয় থেকে যায় তাহলে আমরা কি করব, যদি একটা ক্রিয়ার মানে কর্তা কি মানে একটা বলছি বহু ক্রিয়ার কর্তা একজনই থাকে, এবং কন্ডিশনটা কি বলছে, বহু ক্রিয়ার কর্তা তখন একজন, কিন্তু যদি প্রথমে উপসর্গ থেকে যায়, উপসর্গ বলছে অব্যয় থেকে যায়, তাহলে সেখানে কি হবে, সেখানে কিন্তু ত্বাচ না হয়ে লব হবে। এটাই হচ্ছে নির্দেশিকতা বলা হচ্ছে। এবার দেখুন লপের উদাহরণগুলো দেখে নেবেন যে কী হচ্ছে, ঠিক আছে। প্রকীর্য প্রণীয় প্রপায়, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এইটুকু মোটামুটি দেখুন। ত্বাচ প্রত্যয় উদাহরণগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে। যদি কোনো অসুবিধা হয় এর উপরে তখন জিজ্ঞাসা করবেন। আমি জাস্ট নিয়মগুলোর উপরে জোর দিচ্ছি, ঠিক আছে। উদাহরণ তো লেখা আছে, উদাহরণ নিয়ে আমি আর কিন্তু আলোচনা করছি। আর দেখুন আজকে আরেকটি প্রত্যয় যেটি রয়েছে তুমুল প্রত্যয়, যেগুলো ইম্পর্টেন্ট প্রত্যয় সেগুলো মোটামুটি দেখুন আমি আলোচনা করে দিচ্ছি, এবং যেগুলো একটু অড প্রত্যয় রয়েছে যেটা হচ্ছে কৃত প্রত্যয়েরই অন্তর্গত, সেইগুলো আমি পরের যে ক্লাসে সেটা টোটাল কমপ্লিট করে দেবো। এবং আর প্রত্যয়ের খুব বেশি হলো 2টো ক্লাস লাগবে, 2টো ক্লাসের মধ্যে চেষ্টা করবো শেষ করে দেওয়ার। তাহলে একটাতে ধরুন বাকিটা কৃত প্রত্যয়টা করে দেবো, এবং আর একটা হচ্ছে যে তদ্ধিত প্রত্যয়ের যে বিষয়গুলো, ঠিক আছে। তদ্ধিত প্রত্যয় যেগুলো খুব মানে কী বলবো ইম্পর্টেন্ট বিষয়গুলো, সেগুলোর উপরেই আলোচনা করব। আচ্ছা, তাহলে তুমুন দেখুন, তুমুনটা আপনারা কিন্তু পড়েছেন এবং তুমুন সম্পর্কে জ্ঞানও আছে আপনাদের, তাও একবার বলে দিই। বলছে উভয় ক্রিয়ার কর্তা এক হলে, এখানেও অনেক ক্রিয়া হতে পারে কিন্তু কর্তা একজন, কি বলছে, এক হলে নিমিত্তবোধক ধাতুর উত্তর তুমুন। তাহলে নিমিত্তবোধক ধাতুর উত্তর কি বলছে, যেমন হচ্ছে ধরুন এখানে বলছে করতে, ঠিক আছে, যেতে, খেতে, এরকম অর্থে কিন্তু আপনার তুমুন প্রত্যয় হয়। এবার তুমুন দেখুন যে তুমুন এখানে লেখা আছে তুমুন প্রত্যয়ান্ত শব্দ অসমাপিকা ক্রিয়া এবং অব্যয়। তাহলে অসমাপিকা ক্রিয়া, সমাপিকা নয় কিন্তু। তাহলে মানে অসমাপিকা মানে কি, সেন্টেন্সটা কমপ্লিট করতে দেবে না, মানে অন্য কোনো কিছু আপনি সেটা জুড়ে তুমুন প্রত্যয় জুড়ে অন্য কিছু সেন্টেন্স লিখুন, তখন সেটা হয়তো পরিপূরক হবে, কিন্তু তাছাড়া কিন্তু শুধু যদি তুমুন প্রত্যয় দ্রষ্টুম দেখে, কি দেখে, তাই না, এরকম হবে, পুরো সেন্টেন্স কমপ্লিট হবে না। আচ্ছা, তাহলে গমযুক্ত তুমুন গন্তুম, দৃশযুক্ত তুমুন দ্রষ্টুম, এরকম হয়ে যাচ্ছে দেখুন। তাহলে তুমুনের তুম থাকে, ঠিক আছে, মানে তুমুনের যেটা তুম আর উনটা চলে যায়, ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। নিমিত্ত অর্থ না বুঝিয়েও এক কর্তৃক ইচ্ছার্থক। এবার দেখুন একটা জিনিস বলে দিই, যদিও ছোট্ট করে বলে দিই, ঠিক আছে। এই যে তুমুন, আপনি ভাববেন যে তুমুন যে রয়েছে, তুমুনের তুম কেন থাকছে, উন কেন থাকছে না। হ্রস্ব যেমন একটা সূত্র আছে, উপদেশে অজননাসিক, ঠিক আছে, তো সেই জন্য এটা ডিলিট করে দেওয়া হয়, আর দন্তের নয় হসন্তটা তো হলন্ত বলে ডিলিট করে দেওয়া হয়। জাস্ট এটা নিয়মটা মাথায় রাখুন, আর এর থেকে ডিটেলিং দরকার নেই। আচ্ছা, এরপর দেখুন বলছে নিমিত্ত অর্থ না বুঝিয়েও এক কর্তৃক ইচ্ছার্থ ধাতুর উত্তর যদি ইচ্ছা বোঝায় তাও কিন্তু তুমুন প্রত্যয় হয়। যেমন দেখুন বলছে বালকঃ পঠিতুম ইচ্ছতি, তাহলে ইচ্ছা বোধক বোঝাচ্ছে, মানে পড়তে ইচ্ছা করছে, তাই না, সেই করতেও হবে। আচ্ছা, কালবাচক বলছে কাল, সময়, বেলা, অবসর শব্দের যুগেও কী হয়, যে তুমুন প্রত্যয় হয়। তাহলে আহম পঠিতুম কালঃ সময়ঃ, ঠিক আছে, মানে পড়ছি, যে পড়তে, কালের, সময়, মানে সময়ে পড়ছে আর কি, এরকম অর্থে। তাছাড়া এখানে কিছু ধাতু বলেছে দেখুন, अर्ह रभ क्रम सक ईस धृष ग्ला घट लभ सह अस
প্রভৃতি ধাতু সমবেগা ক্রিয়া রূপে ব্যবহৃত হলেও কী হচ্ছে নিমিত্তার্থ না হলেও তুমুন হয়, যেমন ছাত্রঃ পঠিতম আরভতে। এবার এই ক্ষেত্রে দেখুন যে মূলত যে রূপটা হয় সেই রূপগুলো একটু মনে রাখবেন, ঠিক আছে, মানে এই রূপের উপরে বেশি জোর দেবেন, যে মুচ যুক্ত তুমুন, মক্তুম, চিন্তা চিন্তায়িতুম, নিয়েতুম, ঠিক আছে, এই ধাতুগুলো মনে রাখবেন, আর হচ্ছে যে রূপটা সেটা মনে রাখবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। কারণ দেখুন আপনাকে হয়তো অনুবাদ দেবে, যে এর মধ্যে যে অনুবাদ রয়েছে সেই অনুবাদের মধ্যে কোনটা ভুল রয়েছে, তাই না, মানে অশুদ্ধি সংশোধন এক কথা, ঠিক আছে, তো এইগুলো দেবে। এবার এই ক্লাসগুলো দেখুন প্রত্যয়ের ক্লাসটা হয়ে গেলেই, মানে আর 2 কি 3টে আমাদের প্রত্যয়ের ক্লাস হয়ে গেলে আমি কিন্তু 2-3 দিন লাগবে আমাদের প্র্যাকটিস করাতে, মানে বোঝাতে আমাদের অশুদ্ধি সংশোধন, সেগুলো আমি অবশ্যই করে দেবো, সেগুলো আমার মাথায় আছে, কারণ হচ্ছে যে সেটাই ধরুন আসল। এবং প্রত্যেকটা দেখুন কেন হচ্ছে আমি কেন আগে গ্রামারগুলো করালাম, কারণ হচ্ছে আপনাকে দেখুন সমাসগত ভুল দেখাবে, ঠিক আছে, সমাসগত কোথাও ভুল আছে, কারকগত ভুল আছে, অব্যয়গত ভুল আছে, প্রত্যয়গত ভুল আছে, ঠিক আছে, সেই জন্য এগুলো পড়া আগে জরুরি, তারপরে সেই জন্য আগে, তারপরে তো হয়েই যাবে। তো দেখুন মোটামুটি এটুকুই থাকলো। আপনারা সময় মতো দেখে নেবেন তুমুল প্রত্যয় অন্ত কীভাবে হচ্ছে, কীভাবে রূপটা এর প্রকাশিত হচ্ছে। তাহলে আজকে মূলত তুমুন দেখুন লফ ত্বাচ ত তবতু, ঠিক আছে, এই প্রত্যয়গুলো মূলত যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রত্যয় এবং খুবই কমন প্রত্যয় সেগুলো সম্পর্কে আলোচনা হলো। ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি এটুকুই থাকলো। অন্য ক্লাসে আমরা পরবর্তী যে প্রত্যয়গুলো এখনও বাকি আছে কৃৎ প্রত্যয়ের মধ্যে সেগুলো আলোচনা করব। ধন্যবাদ।